সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন শিগগিরই হরমুজ প্রণালীকে আমেরিকার নিজের ভূখণ্ড বলে তিনি ঘোষণা দেবেন। তার মানে হরমুজ প্রণালী আমেরিকার, এই দাবি তিনি আপাতত উত্থাপন করলেন। ইরান কি বলছে? ইরান বলেছে হরমুজ ইরানের ছিল, ইরানেরই আছে এবং ইরানেরই থাকবে, এখানে কোনো আপোষ হবে না। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হবে কখন সে ব্যাপারেও পরিষ্কার গল্প বলে দিয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে আব্রাহাম লিঙ্কন জাহাজে যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে তা নিয়ে নানামুখী খবর ছিল। আমি ব্যক্তিগতভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। গতকাল থেকে খবর পাচ্ছিলাম, আজকে খবরটা একদম পরিষ্কার হয়েছে যে আব্রাহাম লিঙ্কন জাহাজ ভারত মহাসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে নতুন আরেকটি জাহাজ আসছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে মধ্যপ্রাচ্যের জন্য, সেটি হচ্ছে যে কুয়েত, যে দেশের হাতে বিশ্বের টোটাল তেল রিজার্ভ যা আছে তার 6% আছে এই কুয়েতের হাতে, সেই কুয়েত গত 6 মাস ধরে তেল বিক্রির মারাত্মক সংকটে। কেন এই সংকট এবং দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হরমুজ প্রণালী নিয়ে আরও বিভিন্ন রকমের তথ্য থাকবে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তেল এবং গ্যাসের উচ্চ মূল্য তাদেরকে মেনে নিতে হবে। কেন এই কথা বলছেন? ইরান যুদ্ধে আসলে সর্বশেষ পরিস্থিতি কি, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পরিস্থিতি, এই সমস্ত নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে গল্প বলছিলাম, যে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীকে আমেরিকা তার নিজের ভূখণ্ড বলে দাবি করছে আপাতত। আমেরিকা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন হরমুজ প্রণালী নিজেদের এলাকা, অর্থাৎ এটা আমেরিকার অংশ, এই ঘোষণা তিনি খুব শিগগিরই দেবেন। গতকালকে বলেছেন। গতকাল মানে সবসময় মনে রাখবেন যে বাংলাদেশ এবং আমেরিকার ভেতরে প্রায় 11 ঘন্টার সময়ের পার্থক্য, যেহেতু অতএব আমাদের বাংলাদেশে যখন বুধবার তখন ওখানে মঙ্গলবার, বাংলাদেশে যখন শনিবার তখন আমেরিকায় শুক্রবার, মোটামুটিভাবে এরকম হিসাবটা। একদম পুরোপুরি 11 ঘন্টার পার্থক্য বললাম তো। যাই হোক, তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি খুব শিগগিরই হরমুজ প্রণালী আমেরিকার এই ঘোষণা দিতে যাচ্ছি। অদ্ভুত কথা। আমেরিকা জীবনে কখনো কোনোদিন এই এলাকায় কি ছিল? আমেরিকার ভূখণ্ড হয় কি করে? পরে আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কৌতুক করে বলেছেন। অন্য দেশের ভূখণ্ড নিয়ে একজন প্রেসিডেন্ট এইরকম কৌতুক করবেন? এই প্রেসিডেন্টের ব্যক্তিত্ব সম্পর্কেই তো প্রশ্ন ওঠে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর যে হরমুজ প্রণালী আমেরিকার অংশ, সেটা আমি খুব শিগগিরই ঘোষণা দেব, এই কথা বলার পর তাৎক্ষণিকভাবেই ইরানের পক্ষ থেকে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী তিনি বলেছেন যে হরমুজ ইরানের ছিল, ইরানের জনগণের ছিল, আছে এবং থাকবে। ইরান কাউকে ভয় পায় না, কোনো হুমকি দিলে কেউ যেমন ভীত হয় না, তেমনি কারো বিরুদ্ধে যুদ্ধ করতেও ভয় পায় না। কাজেম গরিবাবাদী বলেছেন যে কোনো শক্তির বিরুদ্ধে ইরান তার শক্তি প্রদর্শন করতে, তার ক্ষমতা দেখাতে মোটেই কুণ্ঠাবোধ করে না। এর মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কৌতুক করেই বলুন আর ভুলবশত বলুন আর যেভাবেই বলুন, হরমুজ প্রণালী নিয়ে যে কথা বলেছেন সে ব্যাপারে কিন্তু আসলে সিরিয়াসলি রিয়্যাক্ট করলো ইরান। এবার সেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য কবে খুলবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার উপরে। আমেরিকা যখন ইরানের শর্তগুলো মেনে নেবে
তখন শুধুমাত্র এই হরমুজ প্রণালী খোলা হবে, তার আগে নয়। একই সাথে তিনি বলেছেন, কোনো কোনো জায়গায় খবর বের হচ্ছে যে হয়তো ইরান এবং আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। সেই ব্যাপারে আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে আমেরিকার সাথে ইরানের কোনো আলোচনা চলছে না। পাকিস্তান এবং কাতারের মাধ্যমে আমেরিকার সাথে কিছু বার্তা আদান প্রদান হয়েছে, এর মানে এই না যে আমরা আলোচনায় বসে যাচ্ছি আমেরিকার সাথে। আব্বাস আরাকচি যে কথা বলতে চেয়েছেন সেটি হচ্ছে এই, যে আমেরিকা যখন ইরানকে কোনো বার্তা দেবে, স্বাভাবিকভাবে ভদ্রতা হচ্ছে সেই বার্তার জবাব দেয়া। ধরুন আপনি আমাকে একটা কথা বললেন যে এইটা করা যাবে কিনা, আমার পক্ষ থেকে সাধারণ ভদ্রতা, আপনি যদি আমার শত্রুও হন তাহলেও আমি আপনাকে বলবো যে না, যাবে না। এটা ভদ্রতা, সৌজন্যতা। যেহেতু ইরান খুবই কালচারালি ডেভেলপড, অনেক ইতিহাস ঐতিহ্যের অধিকারী একটা দেশ, আমেরিকার সাথে তার যুদ্ধ চললেও আমেরিকা যদি তার কাছে কোনো বার্তা পাঠায় তাহলে তার জবাব ইরান দেবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কখনো কখনো হয়তো একেবারে টোটালি কিছু না বলে চুপ থাকতে পারে। সেটা এমন যে সেই কথাটা বললে দেখা গেল যে ইরান কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তখন হয়তো বলবে না। কিন্তু স্বাভাবিক সৌজন্যতা, ভদ্রতা যেটা, সেখানে ইরান অবশ্যই এই সংকীর্ণতার ভিতরে পড়বে না, তারা জবাব দেবে, কথা বলবে। তো আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান এবং কাতারের মাধ্যমে হয়তো কিছু তথ্য দেওয়া হয়েছিল, বার্তা দেওয়া হয়েছিল ইরানকে। ইরান তার জবাব দিয়েছে এই কাতার এবং পাকিস্তানের মাধ্যমে, তারা নিজেরা দেয়নি। এবং সেই কারণে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকার জাহাজ থেকে শুরু করে কার কবে কোন জাহাজ চলবে হরমুজ প্রণালীতে, কবে কখন এই হরমুজ প্রণালী একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এ সমস্ত সবকিছু নির্ভর করছে আমেরিকা কবে ইরানের শর্ত মেনে নেবে তার উপরে। কিন্তু গতকাল যে খবর দিয়েছি আমরা, এবং ইরানের পক্ষ থেকেই খবর এসছে যে ইরানের সংসদীয় কমিটিতে একটা প্রস্তাব পাশ হয়েছে, হয়তো সেটা বিল আকারেই সংসদে উত্থাপন করা হবে, বা সংসদে উত্থাপন করা হয়েছিল সেটা বিশেষ কমিটিতে দেওয়া হয়েছে, সেখানে পাশ হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের কোনো জাহাজ পরিচালনা করতে পারবে না, আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ নিষিদ্ধ। ব্যাপারটা যদি তাই হয় তো তাহলে হরমুজ প্রণালী দাবি করা তো পরের কথা, হরমুজ প্রণালী তাদের জন্য আদৌ খুলবে কিনা সেটাই তো এখন প্রশ্ন। এবং এই যে মার্কিন নৌ ব্লকেড, এই নৌ ব্লকেড আরও দীর্ঘস্থায়ী করবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য ইরানের বিরুদ্ধে এই ব্লকেড থাকবে। তো যদি ব্লকেড থাকে তাহলে ইরানও খুলবে না হরমুজ প্রণালী, এটা স্বাভাবিক। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে কথাও বলা হয়েছে যে ব্লকেড তোলার জন্য ইরানের যা করণীয় ইরান তা করবে, অর্থাৎ মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। এবং সেই রকম কিন্তু আকার ইঙ্গিত আমরা অনেক কিছু পাচ্ছি। এই প্রস্তুতি যেমন ইরানের পক্ষ থেকে হচ্ছে, একই রকমের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পক্ষ থেকেও। সেক্ষেত্রে চূড়ান্ত একটা যুদ্ধের আশঙ্কা কিন্তু মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী এলাকায় রয়েছে। আমেরিকা বললেই হবে না যে হরমুজ প্রণালী এলাকায় তাদের ব্লকেড অনেক দিন ধরে চলবে, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন খবরও আমরা পাচ্ছি। হরমুজ প্রণালী খুলছে না এবং বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও আমেরিকায় যায়নি। এটাই ইতিহাসে সম্ভবত প্রথম, এটা বিরাট একটা ঘটনা। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলছেন, দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তেল এবং গ্যাসের প্রাইস মূল্য অনেক বেশি থাকবে, এটা তোমাদের সবাইকে মেনে নিতে হবে। তার মানে হরমুজ প্রণালী, লোহিত সাগর বা বালবান্দের প্রণালীর যে ক্রাইসিস, এই ক্রাইসিস খুব সহজে শেষ হচ্ছে না। এই ক্রাইসিস শেষ হচ্ছে না, তার আরও অনেকগুলো লক্ষণ আছে। ওই যে আমি আগেই বলেছি যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে আরব সাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আরব সাগর থেকে সরিয়ে নিয়ে সেখানে রিপ্লেস করা হবে জর্জ ওয়াশিংটন বিমানবাহী যুদ্ধ জাহাজকে। এই জর্জ ওয়াশিংটনকে যখন মোতায়েন করা হবে ভারত মহাসাগর অর্থাৎ হরমুজ প্রণালীতে বা ইরানের উপর ব্লকেড চালু রাখতে,
তখন একই পরিস্থিতি দাঁড়াবে। তার মানে দীর্ঘমেয়াদী হচ্ছে হরমুজ সংকট। এখন এখানে একটা প্রশ্ন আসছে, আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়ে জর্জ ওয়াশিংটনকে এখানে এনে কি করবে আমেরিকা? নিশ্চয়ই যুদ্ধ করার চেষ্টা করবে, বাট ইরানও তো যুদ্ধ করবে। আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড মিলে যখন হরমুজ প্রণালী খুলতে পারলো না, তখন জর্জ ওয়াশিংটনের কি ক্ষমতা আছে যে তারা এসে হরমুজ প্রণালী খুলবে? তারা যা করতে পারে সেটা বড় জোর এই হরমুজ প্রণালী এলাকায় ব্লকেটটা, নৌ অবরোধটা কার্যকর রাখতে পারে। কিন্তু আমি আগেই বলেছি, যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইরান মার্কিন বাহিনীর উপর, মার্কিন নৌবাহিনীর উপর হামলা চালাবে। তাতে জেরাল্ড আরফোর্ড আগে একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন জর্জ ওয়াশিংটন ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। মোটামুটিভাবে সব জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, সূত্র থেকে, যে ইরান যদি মার্কিন বাহিনীর উপরে হামলা চালায় তাহলে এবার প্রধান লক্ষ্য হবে মার্কিন বাহিনীর জাহাজ। এতদিন কিন্তু ইরান আমেরিকার জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালায়নি, এখন তাই হতে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নৌ ব্লকেড অব্যাহত রাখবে। এই জন্য 2025 সালের অর্থাৎ গত বছরের 21শে নভেম্বর এই জাহাজ আমেরিকার স্যান ডিয়েগো ঘাঁটি থেকে ছেড়ে আসে, বন্দর থেকে ছেড়ে আসে, এবং এখনো পর্যন্ত ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। তার মানে এই জাহাজের যত সেনা, নাবিক, যত যা কিছু, তারা এত মাস ধরে টানা একটা জাহাজে, এবং সেই জাহাজের বাথরুম টয়লেট নষ্ট হয়ে গেছে, কিচেন খারাপ হয়েছে, গোসলের শাওয়ার টাওয়ার সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস পড়েছে, খাবার দাবারের অভাব, এবং সেখানে সেনারা প্রচণ্ডভাবে মানসিক সমস্যায়, কেউ কেউ জাহাজ থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং এই জাহাজে মারামারি হয়েছে, অন্তত 7 জন নিহত হয়েছে, এইরকম খবরও ছড়িয়েছে। এই জাহাজের যে সমস্ত নাবিক সেনা রয়েছে তাদের পরিবারের লোকজন আমেরিকার ভারপ্রাপ্ত নৌ সচিব হাঙ্ক কাওয়ারের সাথে বৈঠক করেছেন, এবং সেখানে চেঁচামেচি, নানা রকমের কথাবার্তা হয়েছে। মার্কিন কংগ্রেসে কথা হয়েছে, মার্কিন সিনেটর ব্লুমেনথাল তিনি সরাসরি যুদ্ধমন্ত্রী পিট হেক্সেদের কাছে চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন, এবং সেখানে এই আব্রাহাম লিঙ্কনের জাহাজের অবস্থা তিনি তুলে ধরেছেন। আমি যে সংকটগুলোর কথা বললাম, এই সংকটগুলোর কথা তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরে জানতে চেয়েছেন যে আব্রাহাম লিঙ্কন জাহাজের অবস্থা কি, সেটা জানাতে হবে জাতিকে। এই পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিচ্ছে এবং জর্জ ওয়াশিংটন আসছে। জর্জ ওয়াশিংটনের ভাগ্যেও তো একই পরিণতি হবে বলে মনে করা হয়। এবং শুধু তাই না, ইরান যদি নতুন করে যুদ্ধ শুরু করে এবং মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে হামলা বা অভিযান শুরু করে, তাহলে এই জাহাজ হামলার মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে যখন এইরকম মারাত্মক সংকট রয়েছে, সেই সংকট এড়িয়ে কুয়েতের মতো একটা দেশ কোনো তেল বিক্রি করতে পারছে না, একেবারেই না। ইরাক কিন্তু এই যুদ্ধের ভেতরে, যুদ্ধের আগে যে পরিমাণে তেল বিক্রি করতো, এই যুদ্ধের ভেতরে ইরাক তার চেয়ে অনেক বেশি তেল বিক্রি করেছে, কিন্তু কুয়েত গত 6 মাসে 1 ফোঁটা তেলও বিক্রি করতে পারে। কারণ কুয়েত, বাহরাইন এই দুটি দেশ থেকে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরানের উপরে মার্কিন সামরিক বাহিনী। কুয়েত এবং বাহরাইনকে বারবার ইরানের পক্ষ থেকে বার্তা দেওয়া হলো, তারা তা তো কানে নেয়নি, বরং তারা মার্কিন বাহিনীর সাথে যুক্ত হয়ে নাকি বিমান হামলা চালিয়েছে ইরানের উপর, এমন খবর এসেছে। এই জায়গা থেকে বাহরাইন, কুয়েতের জাহাজ একদম টোটালি অ্যালাউ করা হচ্ছে না হরমুজ প্রণালীতে বের হওয়ার জন্য, যার কারণে কোনো তেল বিক্রি করতে পারছে না। অথচ এই কুয়েত তার যে টোটাল যে ইনকাম, তার শতকরা 90% অর্থাৎ 100 টাকায় ইনকাম হলে তার 90 টাকায় ইনকাম হয় এই তেল বিক্রি করে, তেল রপ্তানি করে, অপরিশোধিত তেল রপ্তানি করে, এবং বিপুল অঙ্কের টাকা ইনকাম করে কুয়েত। আমি আগেই বলেছি যে কুয়েতের সারা বিশ্বে যে পরিমাণে তেল মজুদ আছে তার 6% শুধু কুয়েতের একার হাতে আছে, এবং বিপুল পরিমাণের তেলের এই মজুদ নিয়ে তারা বেশ সচ্ছল অবস্থায় থাকে, অপরিশোধিত তেল উত্তোলন করে বিক্রি করে দেয়। কতটা ধনী দেশ কুয়েত সেটা তো আমরা সবাই জানি।
কিন্তু গত 6 মাস ধরে তারা মারাত্মক সংকটে পড়েছে, এক ফোঁটা তেলও বিক্রি করতে পারছে না। শুধু তাই না, এই সংকটের কারণে দেশের ভেতরে কিন্তু জনগণের মনে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে, নানামুখী বিক্ষোভ মিছিল এ সমস্ত কথা শোনা যাচ্ছে। বিশেষ করে কুয়েতে কেন মার্কিন সেনা মোতায়েন থাকবে, এটার বিরুদ্ধে কুয়েতে নাকি বিভিন্ন সময় একের পর এক বিক্ষোভ হয়ে আসছে, বাট মিডিয়াতে সেগুলো খুব একটা আসতে দেওয়া হচ্ছে না, সামাজিক মাধ্যমে কিছু কিছু পাওয়া যাচ্ছে। আজকেই একটা খবর শোনা, এই খবর সত্য নাকি মিথ্যা আমি তা ক্লিয়ারলি জানি না, বাট সামাজিক মাধ্যমে একজন ব্যক্তি লিখেছে কুয়েতের আমির নাকি সৌদি আরবে পালিয়ে গেছে এবং সেনাবাহিনীর একটা অংশ জনগণের সাথে মিশে গেছে। জনগণের সাথে মিশে যাওয়ার মানেই হচ্ছে তাহলে জনগণ রাস্তায় নেমেছিল বা নেমেছে। আসলে কি হচ্ছে আমরা জানি না, এ খবর হয়তো ভুলও হতে পারে, আবার সঠিক হতে পারে, হয়তো সময় বলে দেবে, দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি। তবে এ কথা ঠিক, মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কিছু ঘটতে পারে, অনেক পরিবর্তন হতে পারে, কারণ আমেরিকার উপস্থিতি অনেক দেশের মানুষই পছন্দ করছে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। এই যে হরমুজ নিজেদের ভূখণ্ড বলে ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ঘোষণা দেবেন এমন একটা মন্তব্য করেছেন, এই মন্তব্যের আসলে কতটা গুরুত্ব আছে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহু আকবার। আমি যা বলে আসছি যার মাথায় ঢোকেনি আজ বুঝিয়ে দিচ্ছে, এরপর আপনাদের আর বোঝার দরকার পড়বে না। সহজ করার জন্য আগে একটা গল্প বুঝে নিন। পাড়ার একটা উদাহরণ দেই। পাড়ায় একজন খুব প্রভাবশালী লোক ছিল, খুব প্রভাবশালী লোক। গরিব ছিল কিন্তু সাহসী ছিল। পাড়ায় কারোর উপর অত্যাচার হলে সে শুরুতে কিছু বলতো না, কারণ সে নিজের ঘরটাই দেখত। কিন্তু মাঝে মধ্যে সে বলে দিত যে ভাই মেরো না, গরিবকে কেন অহেতুক পেরেশান করছো? তুমি পাড়ার এত শক্তিশালী লোক, তাই বলে তুমি তার টাকা চুরি করে নেবে, তার গাড়ির কাজ ভেঙে দেবে? এ কথাগুলো সে বলতেই থাকতো। একদা সেই মানুষটা শক্তিশালী কিন্তু গরিব পাড়ার সবচেয়ে বড় গুন্ডা তার উপর হামলা করে বসলো। থাপ্পড় মারতে শুরু করলো, ঘুষি মারতে শুরু করলো, নিজের 4-5টা বন্ধুকে ডেকে নিল, মারতে শুরু করলো। এবার সে গরিব কিন্তু শক্তিশালী মানুষটা কি করলো? পাল্টা জবাব দিল। পাড়ার সবচেয়ে বড় গুন্ডার কোনো ধারণাই ছিল না যে এই গরিব, যার বাড়িতে সবজিওয়ালাকে পর্যন্ত আমরা যেতে দেই না, সে আমাদের উপর পাল্টা হামলা করে বসবে। আর ভাই, সে যে ঘুষিগুলো চালালো, গুন্ডার যে সাঙ্গপাঙ্গরা এসেছিল প্রথমে তাদের খুব খারাপভাবে মারলো, ভীষণ খারাপভাবে মারলো। তাই পাড়ার অন্য লোকেরা খুব খুশি হলো, এই যে গুন্ডামি করতো তাকে ভাইসাব কি মারটাই না মেরেছে, দারুণ লাগলো। কিন্তু মুখে কিছু বলতে পারতো না, হাসতেও পারতো না, কারণ পাড়ার বদমাসটার ইগোতে আঘাত পেত। তারপর চুপিসারে যখন পরিস্থিতি শান্ত হলো, তখন সেই গুন্ডার সাথে যে সাঙ্গপাঙ্গরা এসেছিল তারা এক হয়ে ওই বেচারের উপর হামলা করেছিল। তো তারাও তার সাথে যোগাযোগ করলো যে ভাই আসসালামু আলাইকুম, দেখো বন্ধু, আমার তো গুন্ডার সাঙ্গপাঙ্গ ছিলাম এবং আছিও, আমাদের তো একসাথে কাজ যাতায়াত আছে এবং আমরা তার পাল্লায় পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আর আমরা আপনার যে ক্ষতিটা করেছি, আপনার যে চোট লেগেছে, আমরা সেটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। চুপিসারে না তুমি কাউকে জানাবে না আমরা জানাবো, না আমি জনসম্মুখে তোমার কাছে ক্ষমা চাইব, নলে তার সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক খারাপ হয়ে যাবে আর আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। তখন বেচারা ভাবলো, সামনের লোক যত টাকা দিচ্ছে আমি তো সারা বছরেও এত টাকা কামাই না, তো ভাই তুমি টাকা দাও, তুমি আমাদের বদনাম করো, তুমি দুনিয়াতে চিল্লাও যে তুমি আমাদের মেরেছ, আমরা কোনো পাল্টা জবাব দেব না। বুঝতে পারছেন তো? এই যে চুপিসারে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এটা হলো ইউএই। আল্লাহু আকবার। যাকে দিচ্ছে সে বেচারা হলো ইরান। আল্লাহু আকবার। বিষয়টা আরও সহজ করে দিচ্ছে। ইউএই ইসরায়েল ও আমেরিকার সাথে মিলে ইরানের উপর হামলা করেছে যুদ্ধের শুরু থেকে, এবং মাঝে বেশ কয়েকবার যুদ্ধ থেমে যাওয়ার পর আমেরিকার উপর ইউএই বারবার চাপ সৃষ্টি করে বলেছে যে ইরানের উপর হামলা করো। ইসরায়েলি ফৌজকে ইউএইতে ঢুকতে দেওয়া হয়েছে। ইউএই এর ভেতরে ইসরায়েলি সৈন্য, ইসরায়েলের শীর্ষ কমান্ডার, ড্রোন ব্যাটালিয়ন ও এয়ার ডিফেন্স সিস্টেম এনে মোতায়েন করা হয়েছে যুদ্ধের সময়। কিন্তু ইরান তাদের চেপে ধরে পিটিয়েছে, ভীষণভাবে মেরেছে। ইউএই এর সব গুমর ও অহংকার চূর্ণ হয়ে গেছে। মহল্লাসী বদমাসটা অর্থাৎ আমেরিকাকে ইরান পিটিয়েছে। যুদ্ধের ময়দানে যারা তার সাথে লাফিয়েছিল, এই ইউএই এর মতো দেশগুলো, তাদেরও ইরান পিটিয়েছে। প্রতিবেদন চলে এসেছে যে ইউএই নিজে আমেরিকা ও ইসরায়েলের সাথে মিলে ইরানের উপর হামলা করেছে। আর এগোতে এগোতে বর্তমান দিনে ইউএই এর অবস্থা এই দাঁড়িয়েছে যে যখন ইসরায়েল পিছু হটল, আমেরিকার অবস্থা শোচনীয় হয়ে গেল, তখন ইউএই ফেঁসে গেল। একবার ইউএই ইরানের সাথে কথাবার্তা বলল। আমি 2 দিন আগের প্রতিবেদনে একথা জানিয়েছিলাম যে ইউএই এর কর্মকর্তারা চুপিসারে তেহরানে গেছেন,
তেহরান থেকে ইউএই এর বিমান কয়েক ঘন্টার মধ্যে ফিরে এসে ইউএইতে ল্যান্ড করে। তখনই আমি বলেছিলাম আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা তো ঘটতে চলেছে। এখন ইরানের এমন মহাশক্তি দেখার পর ইউএই এর দ্রুত আক্কেল হয়েছে এবং তাদের জন্যই এটা ভালো হয়েছে। এবার আসল প্রতিবেদন শুনুন। আরও পরিষ্কার হয়ে গেছে 3 বিলিয়ন ক্যাশ, 2 টন সোনা 15 বিমানে বোঝাই করে ইউএই ইরানকে দিয়েছে। আল্লাহু একবার, সবাই আল্লাহু একবার বলুন ভাই সাহেব। এই যে একটা জাতিকে দাবিয়ে রাখা হচ্ছিল, এই মুসলমান সমাজ যে গুন্ডামির মুখে ভেঙে পড়েছিল আর নিজেদের ইহুদিদের দোসর মনে করে তাদের সাথে হাত মিলিয়ে নিজেদের সবচেয়ে উঁচুতে ভাবছিল, আল্লাহ এমনভাবে ইরানের পক্ষ নিয়েছেন যে সেই ইউএই নিজেদের রক্ষা করার জন্য এই একই প্রতিবেদনে লেখা আছে 3 বিলিয়ন ক্যাশ ও 2 টন সোনা 15টি বিমানে ভরে ইরানকে দিয়েছে এবং বলেছে যে আমাদের যেন এই যুদ্ধে টেনে না নামানো হয়। হ্যাঁ, যুদ্ধে টেনে নামাবেন না। আমাদের হামলায় বা আমাদের সম্পৃক্ততার কারণে আপনাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমরা সবার আগে দিচ্ছি। আল্লাহু একবার। এটা আল্লাহর কুদরত, ইরানের একার নয়। ভাইরা, মুসলমানেরা, আমার বন্ধুরা, ওহে আমার সঙ্গীরা, ইরান শিয়া হওয়ার কারণে এত ঘৃণা করছো যখন দেখছো যে ইরানের সাথে আল্লাহর সন্তুষ্টি ও সাহায্য রয়েছে? তোমরা কেন ভাবছো যে সে শিয়া? তোমরা বরং ভাবো যে সে একজন মুসলমান, উম্মতেরই একজন মানুষ। আমি আমার হিন্দু ভাইদেরও বলছি, এটা ভেবো না যে ওটা একটা মৌলবাদী দেশ, বরং এটা ভাবো যে পুরো পৃথিবীতে একমাত্র ইরানই এমন একটা দেশ যারা বিশ্বজুড়ে গুন্ডামি সৃষ্টিকারী শক্তিকে মাটিতে নামিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাদের সমস্ত গুন্ডামি বের করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। এ দেশের নাম হলো ইসলামিক রিপাবলিক অব ইরান। অন্যদিকে ইহুদি সৈন্য, ইসরায়েলি সৈন্য, তথাকথিত পরাশক্তি, মার্কিন সৈন্য ভয়ে মূত্রত্যাগ করছে, আতঙ্কে কাঁপছে। আমি আবারও বলছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। প্রতিবেদন এসেছে যে ইসরায়েল ভয় ও বিস্ময়ের মধ্যে রয়েছে। এ নিন প্রতিবেদন। আর এটা ইসরায়েলের একটি সংবাদপত্র যেখানে লেখা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ভয় ও উদ্বেগের মধ্যে রয়েছে এবং আমরা স্তম্ভিত যে ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে দ্রুত গতি এবং আগের সময়ের চেয়ে অনেক দ্রুত তারা তা পুষিয়ে নিচ্ছে। 2026-27 সালের মধ্যে ইরানের কাছে এই যুদ্ধের আগের মতো সমপরিমাণ ক্ষেপণাস্ত্র চলে আসবে। এরপর 2028 সালে ইরান আবারও একবার ইসরায়েলের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। ইরান যেভাবে দ্রুতগতিতে অস্ত্র তৈরি করছে এবং নিজেদের পুনরুদ্ধার করছে, আমেরিকা ও ইসরায়েল সেই গতিতে না তো অস্ত্র তৈরি করতে পারছে আর না নিজেদের সামলে উঠতে পারছে। মনে মনে দুরূদ পাঠ করতে থাকুন, পড়তে থাকুন, দোয়া করতে থাকুন, যাতে বাতিল এভাবেই ধ্বংস হয়। ওদিকে আরবদের প্রতি ইরানের পরিষ্কার সতর্কবার্তা রয়েছে। ইরানি কর্মকর্তারা বুঝিয়ে দিয়েছেন যে যতক্ষণ না তোমাদের নিরাপত্তা ঠিক হচ্ছে, যতক্ষণ তোমরা বিদেশি শক্তি, অন্যান্য দেশ ও ইহুদিদের উপর নির্ভরশীল থাকবে, তাদের উপর ভরসা করবে, তাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে এবং যতদিন না তোমাদের দেশ থেকে বিদেশি প্রভাব কমছে ততদিন তোমরা নিরাপদ হতে পারবে না। আর আমরা সতর্ক করে দিচ্ছি, এর জবাব আমাদের পক্ষ থেকে দেয়া হবে। আমেরিকার জেডি ভ্যান্স টিভিতে এসেছিলেন, তাকে বেশ বিভ্রান্ত লাগছিল এবং সে অস্বস্তির সাথে বলেছিল ইরানিরা এরপর কি করতে চলেছে তা আমরা জানি না। তারা উল্টো মাথার লোক, তাদের পরিকল্পনা কি তা আমরা জানি না। তারা ভরসা করার যোগ্য না, বলে এক কথা করে আরেক, ওয়াদা রক্ষা করে না। আমাদের মনে হচ্ছে এই প্রথম যেন যেমন কুকুর তেমন মুগুর পাওয়া গেছে। এরপর সে বলেছে যে তেলের দাম কমে গেছে এবং এখন এগুলো আরও কমবে। এখন আমেরিকা নিজেই নিজের ঝামেলায় জড়িয়ে পড়েছে। দুটি ব্যাপার রয়েছে। এক হলো সে তার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা জিতে গেছি, ইরানের উপর হামলা করে আমাদের বিজয় অর্জন করেছে। দ্বিতীয়ত সে এই কথা বোঝাতে ব্যস্ত যে ভাই আমাদের এখানে জিনিসপত্রের দাম বেশি হবে না, তেলের দামও চড়া হবে না। খুব চমৎকার খেলেছে ইরান। ইরান দাবি জানিয়েছিল যে পুরো এলাকায়, পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। সমস্ত মুসলিম আরব দেশ চুপচাপ রইল। ইরান তো ন্যায়ের পথেই কথা বলছিল, সব জায়গায় যুদ্ধ বন্ধ হওয়া উচিত। একমাত্র হামাস দাঁড়িয়ে বলল যে হ্যাঁ, আমরা ইরানের এই বক্তব্যকে এবং এই মানসিকতাকে সমর্থন করি যে পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এবার আরও একটা মন ভালো করে দেওয়ার মতো খবর শুনুন, আপনাদেরও মন ভালো করে দেব। আমেরিকার শীর্ষ জেনারেল, কমান্ডার, সিনিয়র অফিসিয়াল ও সামরিক কর্তারা বলেছেন যে আমরা উদ্বিগ্ন, আমাদের গভীর উদ্বেগের কথা প্রকাশ করছে। তারা বলেছেন আমাদের ভয় হচ্ছে আমেরিকার যে সৈন্য, আমাদের যে আমেরিকান সৈন্যরা মাসের পর মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, তারা ক্লান্ত হয়ে পড়েছে, পেরেশান হয়ে গেছে, লড়াই করার সামর্থ্য তাদের মধ্যে আর অবশিষ্ট নেই। আমিও তো এটাই বলছিলাম, হায়দারের সন্তানদের সাথে যুদ্ধ করছো, সেই হায়দারের সন্তানদের সাথে যাদের বুকে কারবালা রয়েছে, তাদের হত্যা করে ভাবছো তারা ভয় পেয়ে যাবে? আরে তারা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। বলেনি? তাই হয়েছে। জার্মানির একটি শিপিং কোম্পানি জানিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে আমাদের $60 কোটি ক্ষতি হয়েছে। ওই গোলাপি শুয়োরটা আসে আর বকবক করে বলে যায়, আরে না, এমন তো কিছু হয়নি, হরমুজ তো খোলাই আছে। আরে হরমুজ খোলা আছে নাকি তোর সামনে চেইন খোলা আছে? ওটা বন্ধ কর, এমনিতেই তো কিছু নেই। সামনে এগিয়ে যাওয়া যাক। পরের দৃশ্যটা দেখুন, এটা ইরান প্রকাশ করেছে।
ইরান দেখিয়েছে যে কেশম দ্বীপে আমাদের জলসীমা, আমাদের দ্বীপের উপর, এমনকি ডাঙা পর্যন্ত তেল ছুঁয়ে পড়ছে, তেল উঠে আসছে। হরমুজের ট্যাঙ্কারগুলোর উপর হামলার কারণে ট্যাঙ্কার থেকে যে তেল ছুঁয়ে পড়ছে তা ইরানের দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে। ইরান প্রমাণ পেশ করার পর বলেছে যে এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে, পরিবেশগত ক্ষতি হচ্ছে। এখন এর জন্য দায়ী কে? আমাদের এর মূল্য দিতে হবে, ক্ষতিপূরণ চাই। ইরাকের সরকার ঘোষণা করেছে যে স্থানীয়ভাবে আমাদের এখানেই কিছু গ্রুপ যে ড্রোনগুলো তৈরি করছিল, আমরা সেই ড্রোনগুলো জব্দ করেছি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী ইরাকের সামরিক কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেছেন। হুতিরা দাবি করেছে যে তারা সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আবারও হামলা চালিয়েছে। ওদিকে ইয়েমেনের সেনারা জানিয়েছে যে তারা সমুদ্রের বুকে হুতিদের 2টি নৌকা ধ্বংস করে দিয়েছে। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমেরিকা বা ইসরায়েল কিংবা তাদের বন্ধুদের বিরুদ্ধে যখনই কেউ যুদ্ধে নামে তখন সবার আগে সোশ্যাল মিডিয়া, যেমন এলন মাস্কের ওই ছিলে ফেলা মুরগির ছানার প্ল্যাটফর্ম এক্স, সেখান থেকে সেই লোকদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। যেমন ইয়েমেনে হুতিদের সামরিক কর্মকর্তারা যেখান থেকে তারা বিবৃতি জারি করতেন, যাদের মুখপাত্রকে ইয়াহিয়া সারি বলা হয়, এলন মাস্ক সেই মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন। আমেরিকার মতো একই হাল সৌদি আরবের। একটা সূচো তো বানাতে পারে না, একটি সামরিক সরঞ্জামও বানাতে পারে না, তাই এক মুঠো মানুষের সাথে লড়ার জন্য কি করলো? এই দেখুন, 39টি দেশের সামরিক সম্মেলন আয়োজন করলো, সেনাবাহিনীকে ডাকলো, 39টি দেশের সামরিক অধিকারীদেরকে ডেকে হুতি সংগঠনের বিরুদ্ধে একটি জোট তৈরি করলো যে আমরা সবাই মিলে এই মুষ্টিমেয় হুতিকে খতম করব। এর পরের দিন ব্রিটেন ইরানের কাছে অনুরোধ জানিয়েছে যে আপনারা হুতিদের থামান, এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, লোহিত সাগরে উত্তেজনা বাড়ছে। আমি স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। সমস্ত হুমকির পরেও ইয়েমেনের হুতিরা ইয়েমেনেরই ভূখণ্ডে আরব সংযুক্ত বন্দরগুলোতে, যে বন্দরগুলো ইয়েমেন সরকার এবং সৌদি আরব ব্যবহার করে, সেখানে হামলা চালিয়েছে। হামলা সফল হয়েছে, স্যাটেলাইট ইমেজে ধ্বংসলীলা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ইয়েমেনের সেনারা দাবি করেছে যে তারা হুতিদের 27 জনকে হত্যা করেছে। সৌদি আরবের পরিকল্পনা বেশ বড়। সৌদি আরব ভাবছে যে ইয়েমেনে গ্রাউন্ড অপারেশন চালিয়ে ইয়েমেনের হুতিদের সমুদ্রের উপর যে আধিপত্য রয়েছে, অর্থাৎ সমুদ্রের সীমান্ত থেকে তাদের হটিয়ে দেওয়া এবং সেটির উপর নিজেদের দখল কায়েম করা, যাতে লোহিত সাগরে হরমুজ প্রণালীতে ইরানের যেমন একচ্ছত্র প্রভাব রয়েছে, ঠিক তেমনি সৌদি আরবও লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীর মুকুটহীন সম্রাট হয়ে উঠতে পারে। অন্যদিকে রাশিয়া ইয়েমেনের হুতিদের পক্ষ নিয়েছে এবং ইউএনএসসি নিরাপত্তা পরিষদে দাবি জানিয়েছে যে যেভাবে ইয়েমেনের হুতিদের উপর অবরোধ আরোপ করা হয়েছে সে অবরোধ তুলে নেওয়া হোক। হুতিরা এইমাত্র অর্থাৎ কিছু সময় আগে ইয়েমেনে হামলা চালিয়েছে, যাতে ইয়েমেনের 2 জন সেনা নিহত হয়েছেন। যখন আমি চিৎকার করে বলতাম যে জোলানি আমেরিকার দালাল, তখন চুলপাকা ভক্তরা নিচে কমেন্ট করত, আরে বাশার আল আসাদ তো কত সুন্নিকে হত্যা করেছে। আপনারা বুঝতেন না আমি কখন বলেছি যে বাশার আল আসাদ সঠিক ছিল, কিন্তু বাশার আল আসাদকে হঠাৎ গিয়ে আপনারা আমেরিকাকে বেছে নিলেন। আরে জোলানি তো আমেরিকারই লোক। এবার দেখে নিন, জোলানি ইসরায়েলকে গোলান হাইটস তুলে দিয়েছে এবং সিরিয়ার সম্পূর্ণ জমির একটা অংশ আমেরিকাকে দিয়ে দিয়েছে। এখন এই অর্থ, দুর্লভ খনিজ সম্পদ ও তেলের ক্ষুধার্ত ডাকাত আমেরিকা সিরিয়ার ভেতরে তেল তোলার গাড়ি এবং তেল অনুসন্ধানের গাড়ি পাঠাচ্ছে। এখন আমেরিকার এই ডাকাত বাহিনী ইয়েমেনের মাটি থেকে তেল চুষে খাবে, আর মুসলমানরা জোলানিকে জিন্দাবাদ জিন্দাবাদ বলবে। ওদিকে লেবাননের উপর রাশিয়ার কায়দায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। সুধীমণ্ডলী, এর পাশাপাশি দেখুন যেমনটা সে গাজায় করেছে, সীমান্ত এলাকায় সুন্দর সুন্দর গ্রামগুলোতে ইসরায়েল বোমা পেতে পুরো গ্রামকে উড়িয়ে দিচ্ছে, আর আপনাদের পছন্দের সমস্ত মুসলিম আরব দেশ চুপ করে বসে আছে। কোন মুখে আপনারা ইরানের নিন্দা করেন? আপনাদের বাপদাদারা তো মুখ বন্ধ করে বসে আছেন। ওদিকে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা লেবানন থেকে সরে যাব না। এরপর আমেরিকা অস্বীকার করেছে। আমেরিকা বলে দিয়েছে যে না, ইসরায়েলকে লেবানন থেকে বেরিয়ে যেতেই হবে। আপনারা আপনাদের স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। গাজায় ইসরায়েল তার গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে এবং তারপর ঘোষণা দিয়েছে যে ইনি হামাসের একজন নেতা ছিলেন, যাকে আমরা খতম করেছি। এরপর হামাস একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে ইনি গাজার একজন পুলিশ অফিসার ছিলেন, আমাদের কোনো যোদ্ধা বা লড়াকু কেউ ছিলেন না। অর্থাৎ ইসরায়েল আজও এভাবে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। মানে তোমরা হামলা চালিয়ে যাবে আর উল্টো সামনের জনকে বলবে যে তোমরা অস্ত্র সমর্পণ করো, তাহলে সামনের জন কিভাবে অস্ত্র সমর্পণ করবে? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।